এই মানে পিনাকিদার ভাষায় বলি যে, এই যে শেখ মুজিবের পরিবারকে জয় বাংলা করে দেওয়ার মানে পরিকল্পনাই ছিল নাকি? পরিকল্পনাটা কি ছিল? টার্গেট বলতে আমি বলি এটা আর্মির ভাষা হইলো আমাদেরকে কোথায়, কোথায় কার কি দায়িত্ব আচ্ছা। সেটাই। যেমন মুজিবের বাসায় একটা সানিয়া বাতের বাসায় একটা, শেখ মুনির বাসায় একটা, রেডিও স্টেশন একটা। না কিন্তু আগের তার দিন বিকেল থেকে এই যে পরের দিন পর্যন্ত আপনারা যে পরিকল্পনা করলেন, এই পরিকল্পনায় সব শেষ তো আপনাদেরকে একটা ব্রিফিং করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে শেখ মুজিবের পরিবারকে যে হত্যা করা হবে এই নো, ধরনের কোন পরিকল্পনা ছিল নো, কিনা? নো এরকম কোন পরিকল্পনা হয় নাই। এক্সাক্টলি ফ্র্যাঙ্কলি স্পিকিং কোন ওরকম ধরনের ব্রিফিংও করা হয়নি। হুম, সময় আমাদের কাছে ছিল না। উই রান আউট অফ টাইম। কারণ ১ ঘন্টা ২ ঘন্টা আমরা অলরেডি নষ্ট করেছি 16 বেঙ্গলের অপেক্ষায়। 16 বেঙ্গল আসে নাই। হুম। অতএব আমাদের কাছে সময় ছিল না। ছোট্ট একটা বক্তৃতা ফারুক দিয়েছে। তার লান্সারের ওখানে অতটুকু অত ডিটেইল বলে নাই। সে বলছে তোমাদের কমান্ডাররা তোমাদেরকে ডিটেইল বলবে। আমি অত ডিটেইলে যেতে চাই না। মুজিবের ভাগ্য কি হবে এই নিয়েও একটু কিছু হয়তো আলাপ আলোচনা হয়েছে। আরেকটা জিনিস হলো কি আমি পূর্ব আলোচনায় আমি ছিলাম না। অথবা আমি ডিটেইল জানি না। মুজিবের ভাগ্য নিয়ে কি হবে আমি অত জানি না। তো রশিদ কিছুদিন আগে জিল্লুর রহমানের কাছে তার একটা ইন্টারভিউ দিছে। এই ইন্টারভিউটা কিন্তু ১৫-২০ বছর আগে রেকর্ড করা। এটা রিসেন্টলি রিলিজ হয়েছে। রশিদের কথা মতে যে মুজিবকে ওখানে মুজিবের বাসায় মারার কোনো প্ল্যান ছিল না বা অন্য লোককে মারার কোনো প্ল্যান ছিল না। প্ল্যান ছিল মুজিবকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে তারপরে আম সরওয়ার্দী উদ্যানে তখন আমাদের মিলিটারি ক্যাম্প ছিল। ওখানে একটা সামারি কোর্ট মার্শাল করে আল্টিমেটলি মুজিবকে যেতে হতো। ওখানে করে হলে তাকে মানে সামারি কোর্ট মার্শাল করে তাকে এক্সিকিউটিং করে হোয়াটএভার ইট ইজ দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। বাসায় নয়। এটা হলো রশিদের কথা এবং রশিদের কথা হলো রশিদ ফারুক কিন্তু অরিজিনাল প্ল্যানার। হুম। তারা ডিটেইল জানে। অতএব রশিদ যদি এটা বলে থাকে এটা সত্য হতে পারে। যাই হোক আমার মনে হয় না মুজিবকে ওখানে মারার কোনো প্ল্যান ছিল। না তবে মানে আপনি মুজিব জানতেন না ওই পর্যন্ত। জি। তখনও জানতাম না। আর আমি ওখানে তো ছিলামই না। অতএব পরবর্তী পর্যায়ে জানতে পারছি যে কি ছিল। আর ওখানে ওই মেজর হুদা ছিল। মেজর হুদা একটা স্টেটমেন্ট দিয়েছে কর্নেল এম এ হামিদের কাছে। তার বইতে আছে। সেই বইয়ের মানে স্টেটমেন্টটা আমার এই বই যেটা আমি লিখেছি আ দেখা যায় কিনা। আ জি, জি দেখা যাচ্ছে। কিন্তু আ মানে 1975 আগস্ট বিপ্লবে না বলার কথা রাশেদ চৌধুরী এটা আমি বই লিখছি। এই বই থেকে আমি এই বইয়ের মধ্যে হুদার স্টেটমেন্ট আছে। আরো অনেক কিছু আছে। আমি যা কিছু বলছি এই বইয়ের মধ্যে সবকিছুই আছে। তো সেখানে সে উল্লেখ করেছে তার আন্ডারে মনে হয় গোটা ৩ ট্রাক ছিল। সৈন্য সামন্ত মোস্টলি দে আর ফ্রম লান্সার্স মানে ট্যাঙ্ক ইউনিটের লোকজন মানে হুদার আন্ডারে। তারপরে হুদার সাথে আরো মনে হয় অফিসার ছিল। আ হয়তো একজনের দায়িত্ব ছিল ওই ৩২ নম্বরের মেইন রোডের থেকে ব্যারিকেড করা ২ মাথায়। আর তার সাথে অন্যান্য অফিসার ছিল। তার কথা মতো মানে যেটা সে বলল আ আচ্ছা তার আগে আমি কিন্তু রেডিও স্টেশনের কথাটা জি, একটু জি শেষ করি। শেষ করে প্লিজ। তারপরে রেডিও স্টেশনে কিছু পরে ডালিম আসলো। ডালিম আসার পরে আমার জিজ্ঞেস করলো, "সব ঠিক আছে না?" আমি বলছি, "এভরিথিং ইস ওকে, এভরিথিং ইস ফাইন।" রেডিও স্টেশন আর একজন টেকনিশিয়ান ছিল। দে আর ভেরি হেল্পফুল। তারা আমাদেরকে সাহায্য করতেছে কোথায় কি করতে হবে। মানে সুইচ-মুইচ কোথায় কি করতে হবে বলছে। তো ১ম এই ডালিম হ্যান্ডসেটটা নিয়ে একেবারে দাঁড়ানো অবস্থাতেই উত্তেজিতভাবে বলা শুরু করলো যে, "দেশে একটা বিপ্লব হয়েছে। আর্মি হ্যাজ টেকেন ওভার দ্য কন্ট্রোল। শেখ মুজিব আমার মনে হয় শেখ মুজিবকে হত্যা করেছে। এটাও সে ব্যবহার করেছে। আরো দেশে কারফিউ মার্শাল ল। লোকজনকে বলছে আপনারা আমাদের সাথে থাকুন, সহযোগিতা করুন। কেউ ঘর থেকে বাইর হবেন না।" তো ১ম এসব কথাটা একটু খাপছাড়া ছিল। তখন আমি বললাম যে, "স্যার আমার মনে হয় এরকম ভাবে না বলে লেটস রাইট ইট ডাউন। রেকর্ড ইট। দেখে পড়ুন।" তখন উনি বললেন, "ঠিক আছে তুমি একটু তাড়াতাড়ি লিখে দাও।" তো আমি তখন একটা কাগজ কলম নিয়ে ওই যতটুকু পারলাম এই একটা প্যারা বেশি বড় না, এটা লিখে দিলাম। যেটা যা হইছে ঘটনা। তবে হত্যা শব্দটা আমি মনে হয় ব্যবহার করি নাই। তো ডালিম মনে হয় ওটা নিজে থেকে পরে বলেছে। আর যেসব সেই মানে ডালিমের স্টেটমেন্টই পরে রেকর্ড করা হয় এবং রেকর্ডটাই বারবার চলতে থাকে। মিনওয়াইল সরকার কবিরউদ্দিনকে সবাই চিনে। সরকার কবিরউদ্দিন আসলো। তার ডিউটি ছিল। সে আসলো। তাড়াতাড়ি তাকে এনে আমরা ওখানে বসাইয়া কমেন্ট্রি দেওয়ালাম। ডালিমের বক্তৃতার মাঝে সে নিজের থেকে কমেন্ট্রি দিল। কারণ সরকার কবিরউদ্দিনের গলা সবাই চিনে। হুম। অতএব এই যে অ্যানাউন্সমেন্টটা যাচ্ছে এটা অথেন্টিক এটাই বোঝানোর জন্য যে কারণ ডালিমকে লোকে চিনে না, রাশেদকে লোকে চেনে না, আমরা কি বলছি লোকে চিনে না কিন্তু সরকার কবিরউদ্দিনকে লোকে চিনে। তার বক্তব্য লোকে জানে। এইজন্যই তাকে দিয়ে কমেন্ট্রি দিয়ে আমরা করতাম। এরকম এটা চলতে লাগলো। মানে ঘন্টাখানেক চলার পরে যখন আ আ খন্দকার মোশতাক আসলো। আসার পরে খন্দকার মোশতাক স্টপড ইট। বাট বাই দ্যাট টাইম এভরিবডি ইস নোন। এটা হলো মানে রেডিও স্টেশনের কাহিনী। ৮টা ৮:৩০ দিকে মনে হয় রশিদ খন্দকার মোশতাককে নিয়ে আসলেন। খন্দকার মোশতাক সাদা পোশাকে মানে প্রিন্স কোট পরে সাদা টুপি পরে আসলো। খন্দকার মানে ইয়ে রশিদ তো বেশ লম্বা চড়া ৬ ফুটের উপরে লম্বা। আর খন্দকার মোশতাক একটু ছোট মানে তার অর্ধেক। যাই হোক নিয়ে আসছে। তো
মানে ডালিম এবং আমরা দুজনে মিলে তাড়াতাড়ি একটা গার্ড অব অনারের বন্দোবস্ত করলাম। আমাদের কাছে যা সৈন্য সামন্ত হাতের কাছে ছিল তা দিয়ে ওই রেডিও স্টেশনের সামনের চত্বরে, ছোট চত্বরে একটা গার্ড অব অনার দেওয়ার বন্দোবস্ত করলাম। আফটার অল হি ইজ দি নিউ প্রেসিডেন্ট। তারপরে দিলাম, উনি মানে সবার সাথে হাত মিলালেন এবং বাংলায় ওখানে বললেন যে তোমরা মানে বিরাট একটা করেছো, তো দেশের সূর্য সন্তান, আমার সাপোর্ট করেছো। মানে সঙ্গে একটা মুখ দিয়ে উনি ভিতরে একটা রুমে ওনার জন্য তৈরি করা হতো, ওখানে চলে গেল। তারপরে থেকেই রেডিও স্টেশনটাই কিন্তু বাংলাদেশের নতুন সরকারের হেডকোয়ার্টার, ওখানে সবাই আসলো, ওখানে সবকিছু হলো। এখন মুজিবের বাসভবনে কি হলো, কারণ আমি ওখানে ছিলাম, আমি ছিলাম না, আমি অন্য জায়গায় ছিলাম না, এসব সব আমার পরবর্তী পর্যায়ে সব কালেক্টেড কাহিনী। সেটা হলো ওই বদলুল হুদার স্টেটমেন্ট সে দিয়েছে আমার এই বইতে, সেটা আছে স্টেটমেন্টটা। সেই স্টেটমেন্ট মধ্যে সে বলেছে যে সে সৈন্য সামন্ত নিয়ে তখনও ভোর হবে সে প্রথমে বাড়ির কাছে আসে নাই, দূরে রেখে সে ওদেরকে থাকতে বললে, বিকজ হিজ ফার্স্ট ডিউটি ওয়াজ সামনে যে গার্ড রেজিমেন্ট আছে মুজিবের, সেই গার্ড রেজিমেন্ট লোকজন কিন্তু তারই প্রাক্তন ইউনিটের, ফার্স্ট বেঙ্গল আর্টিলারি